দায় পরিস্থিতি যা ছিল তার চেয়েও নাজুক রেখে গেছে অন্তর্বর্তী সরকার। সব বৈদেশিক চুক্তি পুনর্বিবেচনার তাগিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫% উন্নীত করা হবে। বাংলা ইংরেজির সাথে আরেকটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। অনেক দেশের সঙ্গে সম্পর্ক চ্যালেঞ্জিং, দেশের মর্যাদা রক্ষা করে স্বাভাবিক করা হবে। ভিসা জটিলতা নিয়ে দ্রুত কাজ শুরুর আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। রোজার শুরুতেই নিত্যপণ্যে আগুন, মূল্যবৃদ্ধির চাপে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প। মার্কিন স্থানীয় সময় বুধবার এই চিঠি পাঠায় হোয়াইট হাউস। প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের ভেরিফাইড ফেসবুকে চিঠিটি প্রকাশ করা হয়। এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। প্রধানমন্ত্রী পদের কর্তব্য, সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন তারেক রহমানকে। চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সাফল্য কামনা করেন তিনি। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিতের যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, এর মাধ্যমে উপকৃত হবে কৃষক ও শ্রমিকরা। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপের আহ্বানও জানান তিনি। বলেন, এর ফলে বাংলাদেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তিনি। এছাড়া বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশের উদারতার প্রশংসার পাশাপাশি সমর্থন অব্যাহত রাখার কথাও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। নাজমুল হুদা, ডিবিসি নিউজ। রোজার ঈদের আগেই অতি দরিদ্রদের জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। শুরুতেই কার্ডের মাধ্যমে অতি দরিদ্র নিম্নবিত্ত পরিবারকে নগদ অর্থ দেওয়া হবে বলেও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরুর তাগিদও দেন প্রধানমন্ত্রী। এবারের সংসদ নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ডের বিষয়টি। সরকার গঠনের শুরুতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নেওয়া হয়েছে উদ্যোগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ফ্যামিলি কার্ড চালু করতে কর্মপন্থা ঠিক করা হয়। বৈঠক শেষে বন ও পরিবেশ মন্ত্রী জানান, ঈদের আগেই অতি দরিদ্রদের জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। নির্বাচনী ম্যানিফেস্টোতে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, দ্রুত ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার একটি উপকমিটিও গঠন করা হয়েছে। ইনশাল্লাহ ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী আপাতত অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ দেয়া হবে, এমনটাই জানাচ্ছেন সরকার। তবে প্রতিটি কার্ডের বিপরীতে কত টাকা বরাদ্দ থাকবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায়, এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে
এই নিয়ে আমরা বোধ 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করে দেব। এদিকে দুপুরে আরেকটি সভায় মে মাস থেকেই বৃক্ষরোপণ শুরু হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের। আমরা এই 4টা মন্ত্রণালয়ে বসবো, আলোচনা করব এবং পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি, সেই সমূহ সিদ্ধান্ত আমরা পৌঁছাবো এবং আমাদের কার্যক্রম 180 দিন যেটা সেই কার্যক্রম আমাদের শুরু হবে। পরে বিকেলে 4:15টার দিকে কর্মদিবস শেষ করে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 8 উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে 15 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও মাহদি আমিন, মন্ত্রিপরিষদ সচিব সহ 7টি মন্ত্রণালয়ের সচিব রয়েছেন এই কমিটিতে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত পরিকল্পনা এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে এই কমিটি। প্রয়োজনে যে কোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা থাকবে কমিটির হাতে। আগের সরকার যেভাবে ঋণ ও দায় পরিস্থিতি রেখে গিয়েছিল, তার চেয়েও নাজুক অবস্থায় রেখে গেছে অন্তর্বর্তী সরকার। চলতি ব্যয় মেটাতে স্বৈরশাসকের এরশাদের পর দ্বিতীয় সরকার হিসেবে ঋণ করে দেশ চালিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই কারণে সবচেয়ে বেশি ঋণের বোঝা নিয়ে সরকারের দায়িত্ব নিতে হলো বিএনপিকে। এসব কথা বলেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেসব বৈদেশিক চুক্তি করেছিল সেসবও পুনর্বিবেচনা করা উচিত। দেশের নাজুক অর্থনীতি নিয়ে শঙ্কিত অর্থনীতিবিদরা নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার রাজস্ব আহরণে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকারের নেয়া ঋণ পরিশোধের চাপ আর চলতি ব্যয় মেটাতে তাই ঋণের দ্বারস্থ হয় বিদায়ী সরকার। নতুন যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে গত কয়েক মাসের ভিতর, সেইটার ব্যাপারে আমি সিলেক্টিভ হতে বলছি। আর এ কারণে স্বৈরশাসক এরশাদের পর দ্বিতীয় ঋণ নির্ভর সরকার ডক্টর ইউনূসের সরকার। অর্থনীতি পুনরুদ্ধারে নতুন সরকারকে ব্যয় কমানোর পরামর্শ তাদের। এই সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকম ভাবে পেয়েছিল, তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। ঋণ পরিস্থিতি যেটা এই সরকার পাচ্ছে, বর্তমান বিএনপি সরকার জোট সরকার পাবে, সেটা অন্তর্বর্তী সরকার যে অবস্থায় পেয়েছিল তার চেয়ে আরেকটু দুর্বল এবং নাজুক অবস্থায় তারা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে। এ সময় ডলারের বিনিময় হার পুরোপুরি বাজার ভিত্তিক করার পরামর্শও দেন গবেষকরা। টাকা ছাপানোকে আমরা কোনোভাবেই উৎসাহিত করি না। অর্থনীতির নাজুক পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়ে একটি ট্রানজিশন টিম বা উত্তরণকালীন দল গঠনের পরামর্শও দেন তারা। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করলে অনিয়মের শঙ্কা করছে নাগরিক প্ল্যাটফর্ম। আর তাই এ কার্যক্রম এখনই শুরু না করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। ফ্যামিলি কার্ড আমরা ইকোনমিক্সের ভাষায় সাপ্লাই ড্রিভেন একটা জিনিস হবে, তো এটার ভিতরে দুর্নীতির আশঙ্কা থেকে যাবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, এ খাতে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষার মান উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশের যে কোনো একটি ভাষাকে তৃতীয় ভাষা শিক্ষা হিসেবে বাধ্যতামূলক করা হবে বলেও জানানো হয়। মন্ত্রী আশ্বাস দেন, দাবি আদায়ের জন্য শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না। বন্ধ করা হবে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। যদি কোথাও হওয়ার সম্ভাবনা দেখেন, আপনারা তো কলোনি রয়েছেন, আমাদেরকে একটু ধরিয়ে দিবেন। যেভাবে বললেন যে 1 কোটি টাকা, আমি কিন্তু পত্রিকায় দেখিনি এমন কোনো স্টেটমেন্ট। দেখা উচিত ছিল, লেখা উচিত ছিল, লেখলে ভালো হতো।
অনেক দেশের সঙ্গে সম্পর্ক চ্যালেঞ্জিং অবস্থায় আছে, তবে দেশের মর্যাদা উঁচু রেখে সেটা স্বাভাবিক করার কাজ করবে সরকার। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকায় বাংলাদেশের মেরুদণ্ড এখন শক্ত। তাই পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও বাংলাদেশ শক্ত অবস্থান নিয়ে কাজ করবে। অনেক দেশের ভিসা জটিলতা তৈরি হয়েছে, নতুন সরকারের জানা আছে বিষয়টি। এসব নিয়ে দ্রুত কাজ শুরু হবে। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। নতুন সরকারের কাছে উন্নয়ন, সুশাসন, ন্যায় বিচার এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন, দেশের মানুষ এখন স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ দেখতে চান। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখারও দাবি তাদের। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠনের পর বুধবার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। দলীয় বা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। তারেক রহমানের ভাষণকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলছেন, অতীতে দুর্নীতি, চাঁদাবাজি ও প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করা হয়েছে। তাই বিএনপি সরকারের কাছে তাদের প্রত্যাশা গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখা, বিচার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। দেশ চালাক দেই, আমরা তো চাই সুন্দর দেশ বাংলাদেশ চাই। যদি সরকারের সদিচ্ছা থাকে, সকলেই যদি ইচ্ছা পোষণ করে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং আমলাতান্ত্রিক জটিলতা, এটা দূর করা সম্ভব। মানুষের মৌলিক অধিকার যাতে কেউ হরণ করতে না পারে সেই নিশ্চয়তা চান তারা। তাদের দাবি, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা এবং জনপ্রতিনিধিদের কাজ করতে হবে জনগণের সেবক হিসেবে। যারা অপরাধ করে তাদের জন্য বিচার হয়, দেশ যাতে ভালো মতো চালাইতে পারে। যে সরকার আসছে, আশা করি সে আরো ভালো উন্নত করবে, আমরা এটাই প্রত্যাশা করি। দেশটা সুস্থভাবে যদি থাকে, আমরা সেইটাই চাই। ন্যায়ের পক্ষে থাকে, দেশে উন্নয়ন হোক, এটুকুই আমাদের দাবি। সাধারণ মানুষের প্রত্যাশা, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি আর যেন না থাকে গুম খুনের আতঙ্ক, বন্ধ হোক মামলা বাণিজ্য, চাঁদাবাজি, থাকবে না নিত্যপণ্য নিয়ে সিন্ডিকেট। আমাদের সাধারণ মানুষের জোর দাবি হচ্ছে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ। জান আসছে, অনেক ব্যবসায়ী উঠে পড়ে লেগেছে দ্রব্যমূল্য উদ্যোগতিভাবে পাবলিকের পকেট কাটার জন্য। সর্বত্র যেন দুর্নীতি না থাকে, চাঁদাবাজি যেন না থাকে, সিন্ডিকেট যেন না থাকে, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা জনগণ হিসেবে। ওনার এই ভাষণের আলোকে আগামী 5 বছর আমাদেরকে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দিবেন। বিএনপি সরকারের হাত ধরে আরও এগিয়ে যাবে বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব দরবারে, এমনটাই চাওয়া সবার। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ গুরুতর অন্যায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় এতিমদের সম্মানে জামায়াত ইসলামের ইফতার মাহফিলে কথা বলেন তিনি। হিংসা, হানাহানি আর সংকীর্ণতার রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গঠনে সরকারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত। তবে যেখানে প্রয়োজন সেখানে প্রতিরোধ করে তোলা হবে। দেশের মানুষের বিপরীতে কিছু হলে জনগণের পাশে থাকবে জামায়াত। এতিমদের মধ্যে থেকে যেন 2-1 আগামীতে দেশের প্রধানমন্ত্রী হন, সেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে জামায়াত কাজ করছে বলেও জানান বিরোধী দলীয় নেতা। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের এই রাজনীতি মানবতার জন্যে। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব। স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই।
গণমাধ্যম তার মতো করে চর্চা করুক, জনগণ গণমাধ্যমের মেসেজ কিভাবে নিবে এটা জনগণের ব্যাপার। কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করবেন, আমার পছন্দের কথা লিখেন নাই, বলেন নাই, তাই তার এখানে চাকরি নাই, রিজেক্ট নাই, এটা গুরুতর অন্যায়, এটা কেউ করবেন না। চাকরিচ্যুত সাংবাদিকদের এবং মালিক পক্ষের সাথে কথা বলে আইনের মধ্য থেকে কিভাবে সুরাহা করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। বলেন, গণমাধ্যমগুলো যেহেতু একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, তাই সেখান থেকে কোনো সাংবাদিকের চাকরি গেলে সেটা নিয়ম মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। ব্যক্তিগত যে মিডিয়া হাউসে সমস্যা হচ্ছে সম্ভবত এখন টিভিতে, এটাও কেবল শুনেছি। সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, বর্তমান মন্ত্রিসভায় হত্যা মামলার আসামি, বিগত সময়ে দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। একই সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের পরবর্তী প্রথম নির্বাচন, হাজারো শহীদের রক্ত পেরিয়ে আমরা এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের সকলের আকাঙ্ক্ষা ছিল এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন হবে, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হবে, বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত পাবে এবং দুর্নীতিমুক্ত সুশাসন নিশ্চিত করে আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। কিন্তু নানা কারণে আমাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে, আমরা আশাহত হয়েছি। ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াবে না নবনির্বাচিত বিএনপি সরকার, এমনটাই মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। বৃহস্পতিবার বেলা 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারের অগ্রগতি জানতেই ট্রাইব্যুনালে আসেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচারের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথের প্রসঙ্গেও কথা বলেন। যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল, তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে, যাতে করে বাংলাদেশের সামনের দিনে আর কেউ ফেসিবাদ কায়েম করতে না পারে, জুলুমশাহী তৈরি করতে না পারে। সে কারণে হলেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। এদিকে জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া কোনো বাধা ছাড়াই স্বাভাবিক গতিতে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিচারিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি। শেখ হাসিনা সহ 10 আসামির বিরুদ্ধে গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 হত্যার মামলার পরবর্তী কার্যক্রম 2রা মার্চ বলেও জানান চিফ প্রসিকিউটর। 2রা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বন্ধ শ্রমবাজার চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, যারা প্রবাসী কর্মীদের সঙ্গে অনিয়ম করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে মন্ত্রণালয়। দক্ষ কর্মী পাঠাতে সরকার কারিগরি ও ভাষাগত বিষয়ের উপর জোর দেবে বলেও জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অভিবাসন খরচ কমিয়ে বিদেশে কর্মী পাঠানোয় আরও গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন প্রতিমন্ত্রী। আগামী
5 মাসের মাথায় বা এই একটা টাইম দিলাম 5 মাস, এর মধ্যে আমরা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কি কি কাজ করা যায়, এটা কারণ আমরা সব কাজ একসঙ্গে করতে পারবো না। রোজার শুরুতেই নিত্য পণ্যের বাজারে আগুন। সপ্তাহের ব্যবধানে বেড়েছে তেল, পেঁয়াজ, ছোলা, সবজি ও মুরগির দাম। স্বস্তি নেই মাছের বাজারেও। মূল্যবৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাজার কঠোর মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। শুরু হলো মুসলমানদের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাস রমজান। অন্যান্য মাসের তুলনায় এ সময় নিত্যপণ্যের চাহিদা থাকে তুঙ্গে, বাড়ে দামও। রমজানের প্রথম দিনেই অস্থির সিলেটের বাজার। সপ্তাহের ব্যবধানে নগরীর বিভিন্ন বাজারে বেড়েছে ভোজ্য তেল, ছোলা ও সবজির দাম। লাগামহীন লেবু, কাঁচামরিচ ও শসার বাজার। রমজান এলেই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতাদের। যদিও বিক্রেতারা বলছেন সরবরাহ ও পাইকারি দামের প্রভাবেই বেড়েছে দাম। চাহিদা মানুষের একটু বেশি হওয়ার কারণে দামটা একটু বেশি মনে হইতেছে বাজারে। প্রত্যেকটা জিনিসই 5 টাকা 10 টাকা করে বাড়ছে। জনগণের উপর যাতে এই বাড়তি চাপটুকু না আসে রমজানে। সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা বাজার মনিটরিং যেহেতু আসি এবং জনগণ আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিচ্ছেন, ফোন আমাদের সাথে যোগাযোগ করতেছে। যদি আমরা যেখানে তথ্য পাচ্ছি ওইখানে আমরা ব্যবস্থা নিব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারও আমাদের এই মনিটরিং কার্যক্রম রমজানের অব্যাহত থাকবে, রমজানের বাইরেও অব্যাহত থাকবে। নওগাঁর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়, বেড়েছে নিত্যপণ্যের দামও। কেজিতে 30 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে দেশি ও চাষের মাছ। মুরগির বাজারেও অস্থিরতা। কঠোর নজরদারির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। রোজা আসলে আমাদের দেশে জিনিসের দাম বেড়ে যায় আর অন্যান্য দেশের দাম জিনিসের দাম কমে। তা আমাদের দেশে রোজার আগে যদি সরকার থেকে মনিটরিং করা হতো তাহলে এই জিনিসটা নিয়ন্ত্রণে থাকতো। এর বিরুদ্ধে বাজার মনিটরিং করার জন্য যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। উত্তরের জেলা গাইবান্ধার চিত্রও প্রায় একই। মাছ, মাংস, সবজি থেকে শুরু করে ইফতারের সামগ্রীর প্রায় সবকিছুর দামই আগের তুলনায় বেড়েছে। খেজুর কেজিতে বেড়েছে 100 টাকা। 280 টাকা ওই মাছ 1.5 কেজি চাই, বাঙালি 180। প্রতিটা কাঁচামালের দাম এখন বর্তমানে আজকে কালকে 2 দিনে খুব বাড়তি যাচ্ছে, অনেকটাই বাড়তি। পাবনায় একমাত্র আলু ছাড়া বেড়েছে সব কাঁচা সবজির দাম। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা। রমজান জুড়ে প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে এমন প্রত্যাশা ক্রেতা সাধারণের। আসিফ খান, ডিবিসি নিউজ। রমজানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সকালে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় খুচরা, পাইকারি দোকান ও গুদামে তদারকি করা হয়। পণ্যের মূল্য তালিকা যাচাই, মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখা হয়। এদিকে নড়াইলের রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অপরাধে 3 জন ফল ও সবজি ব্যবসায়ীকে 7,000 টাকা জরিমানা করা হয়। রমজান উপলক্ষে নাটোরের বিভিন্ন বাজার ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় 2 ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বাগেরহাটের মোংলায় জরিমানা করা হয়েছে 5 ব্যবসায়ীকে। এছাড়া বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালমনিরহাটে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বাণিজ্যিক এলাকায় এই সতর্কতামূলক তদারকি কার্যক্রম চালানো হয়। রমজান জুড়ে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। রমজানের প্রথম দিনেই জমে উঠেছে রাজধানীর চকবাজারের ইফতার বাজার। রোজা এলেই পুরান ঢাকার এই বাজারে বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। যা কিনতে দেশের নানা প্রান্ত থেকে আসেন ক্রেতা। হাকডাক, হইচইয়ের মধ্যেই চলে এই আয়োজন। এ সময় খাবারে বিষাক্ত কেমিক্যাল ও ভেজাল না মেশাতে বিক্রেতাদের সচেতন করতে দেখা যায় অনেককে। জামাই জর্দা, মালাই ফালুদা, সুতি কাবাব, মোরগ পোলাও, চিকেন কিংবা বিফ আচারি, প্রতি বছরই নানান নামের নানা পদের খাবারে ভরে ওঠে চকবাজারের ইফতার বাজার। রমজান এলেই এসব জানা অজানা খাবারের গন্ধে মাতোয়ারা হয় পুরান ঢাকার এই স্থান। পরিচিত নানা খাবারের ভিড়ে দেখা মেলে ইফতারের নতুন নতুন পদেরও। জামে খাসি নিয়ে আসছি এখানে চকবাজারের জন্য, কোয়েল নিয়ে আসছি, কবুতর নিয়ে আসছি, মুরগি আছে, তারপর আপনার বিফ টিকা আছে, চিকেন সাসলিক আছে। মাত্র তো শুরু হলো আজকে, ঠিক আছে, এটা কালকে বোঝা যাবে, কালকে শুক্রবার। চিকেন আচারে, এটা বিফ আচারে, বিফ গরু বাচ্চা তারা করে রয়েছে, আমরা এখন করতেছি, এগুলো ভালো আইটেম। এসব খাবারের স্বাদ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন রোজাদাররা। কাবাব কিনছি।
আমি কুমিল্লা থেকে আসছি, শুধু এটা দেখার জন্য আসছি। প্রতি বছরে বিক্রি করে, ওদের চিকেন আছে খুব মজা হয়, এটা ওদের ভালো আমার কাছে মনে হয়। বিক্রেতারা জানান প্রথম দিনেই বেশ জমে উঠেছে বাজার। পুরো মাসেই এমন জমজমাট থাকবে এমন প্রত্যাশা তাদের। আলহামদুলিল্লাহ বাজার ভালো যাবে, সামনে আরো হবে, বেচে কিনা হবে। জি, শরবত আসবে, পেস্তার শরবত, কাজু বাদামের শরবত, দিলবাহার শরবত। আপনার রেশমি কাবাব আছে, সুতি কাবাব আছে, জালি কাবাব আছে, কাঠি কাবাব আছে, ফ্রাই আছে, আপনার চিকেন ফ্রাই। এটা হইলো আপনার চকবাজারের অনেক পুরাতন খোকন মিয়া দই বড়া। এই দই বড়া আপনার পুরান টাউনের ঐতিহ্য খাবার। এদিকে খাবারকে চমকপ্রদ দেখাতে গিয়ে কেমিক্যাল ও ভেজাল উপকরণ না মেশাতে জনসচেতনতা তৈরি করছেন অনেকে। চকবাজার ঐতিহ্যবাহী ইফতারের বাজার, এখানে কোনো ভেজালকারীদের স্থান নাই। আপনারা মুনাফা অর্জনের জন্য খাদ্য ভেজাল মিশাবেন না। আপনারা এই দেশটাকে শাসন বানাবেন না, অসুস্থ জাতি বানাবেন না। স্বাস্থ্যসম্মত ও গুণগত মান বজায় রেখেই রমজানের খাদ্য উপকরণ তৈরি করবেন চকবাজারের বিক্রেতারা, এমন প্রত্যাশা ক্রেতা ও স্থানীয়দের। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।